আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন লন্ডনমুখী। আমরা যারা বাংলাদেশে আছি তারা প্রায় সবাই লন্ডন থেকে কি সিদ্ধান্ত আসে সেই বিষয়ের উপর অধীর আগ্রহে নজর রাখছি। কারণটা হলো বাংলাদেশের এই মুহূর্তে ক্ষমতার যে প্রতিভূ এবং বলা হয়ে থাকে যে নির্বাচন হলে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রধান নেতা এখন লন্ডনে আছেন। আবার অন্যদিকে এখন এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনায় নিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও লন্ডন গিয়েছেন। তার এই লন্ডন গমন নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা রয়েছে। প্রথম দিকে যেটা বলা হলো যে তিনি ইংল্যান্ডে গেছেন মূলত ইংল্যান্ডের যে রাজা তার একটি পুরস্কার রয়েছে। বিভিন্ন সেক্টরে তিনি গুণী ব্যক্তিদের পুরস্কার দেন এবং তিনি সেই পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এই বছর দেবেন। তো আমরা যারা সাধারণ মানুষ তারা সরকারের সেই কথা বিশ্বাস করলাম। তারপর দেখা গেল যে আওয়ামী লীগপন্থী যারা লোকজন, বিশেষ করে জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি ইন ডিটেলস একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন যে রাজা চার্লস যে পুরস্কার দিচ্ছেন সেই পুরস্কারের যে তালিকা, অর্থাৎ কারা কারা পাচ্ছেন সেই তালিকার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই। এবং এরপরে বাংলাদেশে যারা বিভিন্ন লোকজন রয়েছেন, ইউটিউবার রয়েছেন, যারা সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করে আসছেন, তারা কন্টেন্ট তৈরি করে বলা শুরু করলেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইংল্যান্ডে যাচ্ছেন সেখানে যে সকল মানুষের নাম পুরস্কারের তালিকায় ঘোষিত হয়েছে বা যে সকল প্রতিষ্ঠানের নাম ঘোষিত হয়েছে আমাদের জানা মতে প্রথমত সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই। অন্যদিকে যে সকল প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হচ্ছে সে সকল প্রতিষ্ঠানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক রয়েছে কি নেই ওটা নিয়ে বাংলাদেশের কোনো লোক বলতে পারছেন না এবং তারপর তিনি ইংল্যান্ডে গিয়েছেন। এর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। সেটি হলো তার ইংল্যান্ড গমন উপলক্ষে সেখানে বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে একটি চিঠি দিয়েছেন। অর্থাৎ তিনি তাকে পার্লামেন্টে যে টিউলিপ সিদ্দিকের অফিস রয়েছে সেই অফিসে তাকে লাঞ্চ অথবা ডিনার, সেই লাঞ্চ অথবা ডিনারের দাওয়াত দিয়েছেন, তার সঙ্গে লাঞ্চ এবং ডিনার করতে চান। চিঠির ভাষা, তার বক্তব্য, ইটস এ পলিটিক্স, আমরা যেটিকে বলা হয় ব্রিটিশ পলিটিক্স বলি, সেই ব্রিটিশ পলিটিক্স। তিনি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বীকার করেননি, অস্বীকার করেননি। তিনি সেখানে সম্মানও জানাননি, আবার অসম্মানও জানাননি। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং কতগুলো তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছেন, যেভাবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সাধারণত তৃতীয় বিশ্বের যে কোনো বিষয়কে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে থাকে, সাধারণত বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা সেগুলোকে। আবার অন্যদিকে আমরা যারা বাঙালি, আমাদের এই বাঙালি দেশ, এই বাঙালি সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে টিউলিপ সিদ্দিকী যেটি বলেছেন সেটিও খুবই প্রণিধানযোগ্য। আর সেই রাষ্ট্রের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইংল্যান্ডে যাচ্ছেন সেটাকে টিউলিপ সিদ্দিকী তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করছেন না। তো এটি নিয়ে কয়েকদিন আলাপ আলোচনা হলো। টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা হবে কি হবে না এটা নিয়ে আলোচনার প্রশ্নই আসে না, এখানে দেখা হবে না। কিন্তু এটি নিয়ে টিউলিপ সিদ্দিকীর যতটুকু পলিটিক্স করা দরকার সেই পলিটিক্স তিনি করে ফেলেছেন। এই গেল একটা। দ্বিতীয় যে বিষয় সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমানের বৈঠক। তো প্রথম দিকে এই বৈঠকটি নিয়ে কোনো রাশ শব্দ হয়নি এবং এই বৈঠকটি আসলে বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে, অর্থাৎ বিএনপি আগ্রহ দেখিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক সেটি আয়োজন করতে চাচ্ছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকে বসতে চাচ্ছেন। যেহেতু সরকারের পক্ষ থেকে ওইভাবে মিডিয়াতে, বিশেষ করে আমাদের সামাজিক মাধ্যমে ওইরকম স্ট্রংলি রিপ্রেজেন্ট করার মতো কোনো ব্যক্তিত্ব নেই, তো কাজেই বিএনপি পন্থী যারা লোকজন তারা সামাজিক মাধ্যমে যেভাবে একটি উত্তাপ ছড়াচ্ছেন তাতে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করার জন্য রীতিমতো মরিয়া হয়ে পড়েছেন। এই গেল একটা। দ্বিতীয় যে বিষয়টি হলো যে তারেক রহমান সাহেব কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে বসবেন, এটি বিএনপির লোকজনের প্রধান প্রশ্ন। অন্যদিকে বিএনপি মনে করছে যে তারেক রহমান সাহেব যদি ডিজায়ার করেন বসার জন্য, অনুমতি দেন বা তিনি রাজি হন,
তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে বৈঠক করতে বাধ্য ইংল্যান্ডের মাটিতে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু আছে, এরকম সামাজিক মাধ্যমে যারা বিএনপির পক্ষে কথাবার্তা বলছেন তারা অন্তত সেই জিনিসটি প্রকাশ করছেন না। আমরা বাংলাদেশে বসে যে জিনিসগুলো জানতে পেরেছি সেটা হলো জনাব তারেক রহমান সাহেব প্রশ্ন করেছেন কেন বসবেন, কিভাবে বসবেন। আবার কেউ কেউ বলছেন যে তিনি একেবারেই রাজি ছিলেন না প্রথম দিকে, পরবর্তীতে তিনি রাজি হয়েছেন। বাংলাদেশের বেশ কয়েকটি মেইনস্ট্রিমের যে পত্রিকা সেখানে নিউজে এসেছে যে সরকারের সঙ্গে বিএনপি যে একটি মুখোমুখি অবস্থানে চলে এসেছে, একটি সংঘাতপূর্ণ পরিবেশ প্রায় তৈরি হয়ে গেছে এবং এই যে আমাদের পবিত্র ঈদুল আজহার যে বন্ধ সরকারি ছুটি, এই ছুটির পরই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে পড়বে এবং এই উত্তপ্ত অবস্থা থেকে সরকারকে এবং বিএনপিকে রক্ষা করার জন্য বেগম জিয়া, বিএনপির চেয়ারপারসন, তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে এই মুহূর্তে সরকারের সঙ্গে কখনোই অসহযোগিতা করা যাবে না। এতে করে বিএনপি এবং সরকারের কারোরই লাভ হবে না। এইভাবে পত্রপত্রিকায় একটা উত্তাপ ছড়িয়ে মূলত বিএনপির যারা লোকজন তারা বিএনপির মর্যাদাকে আফুল করতে চাচ্ছে অথবা বিএনপির মুখ রক্ষা করতে চাচ্ছে, হোয়াট এভার মেবি। আমরা সেই বিষয়গুলোতে আলোচনা না করে আজকের যে প্রসঙ্গ সেটি হলো, আজকে 10 তারিখে আমি এই ভিডিওটা করছি। বাংলাদেশের পত্রপত্রিকা বা সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে তা হলো এই মাসের 13 তারিখে অর্থাৎ জুন মাসের 13 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান সাহেবের মধ্যে একটা সম্ভাব্য বৈঠক হতে পারে। এখন এই বৈঠকে কি আলোচনা হবে আমরা এখান থেকে অনেক আন্দাজ করছি, মানে বিএনপি যারা লোকজন তারা আন্দাজ করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচনটি করতে চাচ্ছেন এপ্রিল মাসে, সেটিকে বিএনপি বা জনাব তারেক রহমান সাহেব ফেব্রুয়ারি মাসে নিয়ে আসার জন্য তার প্রতি অনুরোধ জানাবেন, চাপ প্রয়োগ করবেন বা দাবি জানাবেন বা তিনি প্রস্তাবনা দিবেন বা তাকে কনভিন্স করার চেষ্টা করবেন। আর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি এই দাবি মেনে নেন তাহলে তার কোনো কথাই রইল না। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার জন্য রাজনৈতিক দলগুলো মোটামুটি ঐক্যমত্যে পৌঁছে গেছে। জামাতও বলেছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে, তাহলে তার কোনো সমস্যা রইল না। আর এরকম যদি একটা সরল সমীকরণ হয়ে যায়, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তাহলে তার কোনো অনিশ্চয়তা থাকলো না। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নির্বাচন দিবেন, বিএনপি ক্ষমতায় আসবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে তার জায়গাতে পৌঁছে যাবেন। এটাই আপাতত মনে হচ্ছে। কিন্তু ঘটনা কি এত সহজ? রাজনীতি কি এতটা সরল? কিংবা আমরা যেভাবে কাউন্ট করি বা আমরা যেভাবে হিসাব করি ঠিক ওইভাবে কি রাজনীতির মাঠ মানে ওভাবে রাজনীতির মাঠ গোছানো সম্ভব বা রাজনীতির মাঠে ওই ধরনের কার্যক্রম চলে? মোটেও নয়। বাস্তব ব্যাপার হলো এটা ভীষণ রকম একটা জটিল প্রক্রিয়া রাজনীতির অঙ্গন। এখানে প্রতিটি মিনিটে মিনিটে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়, পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় এবং 24 ঘন্টার ব্যবধানে রাজা ফকির হয়ে যায় আর ফকির রাজা হয়ে যায়। তো কাজেই সেখানে 2026 সনের এপ্রিল মাস হোক কিংবা ফেব্রুয়ারি মাস হোক কিংবা জুন মাস হোক, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে চূড়ান্ত মনোবাসনা ছিল যে 2026 সনের এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে নির্বাচন হবে। আমার ব্যক্তিগত অভিমত ছিল যে এটি যদি বিএনপি মেনেও নেয় তবুও 2026 সনের জুন মাসে নির্বাচন হবে না। আবার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এপ্রিল মাসে নির্বাচন হবে প্রথমার্ধে, মানে 15 তারিখের মধ্যে, এটাও আমার কাছে মনে হচ্ছে যে সরকারের একটি কৌশল, অর্থাৎ এই নির্দিষ্ট সময় পর্যন্ত বিএনপিকে স্টপ রাখা, পরবর্তীতে যা হবে তা হবে। আবার বিএনপির পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে, কাউন্টার প্রস্তাব দেওয়া হচ্ছে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছে, এটিও শেষ পর্যন্ত হবে না। এবং এখানেও মোটামুটি কূটনীতি, ভাওতাবাজি বা ধরুন মনে একরকম বাইরে একরকম এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে বলে আমি মনে করছি। তো এরকম যখন একটা মতদ্বৈততা, বিভেদ, বিসংবাদ, ঠিক সেই সময়টাতে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি, এই বৈঠকটি নানা কারণে আমার দৃষ্টিতে বুমেরাং হবে। বুমেরাং হবে হলো দুইজনের মধ্যে সব দিক থেকে একেবারে বিপরীত মেরুর কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে এবং তাদের এই শীর্ষ বৈঠকে মধ্যস্থতা করার মতো কোনো লোক নেই।
তারেক রহমান সাহেবের পক্ষেও নেই, যিনি কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি প্রভাব বিস্তার করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও কেউ নেই, যিনি কিনা তারেক রহমান সাহেবের প্রতি প্রভাব বিস্তার করতে পারেন। ফলে এই দুইজন মানুষ যখন বৈঠকে বসবেন, তারা তাদের চিন্তা, চেতনা, শিক্ষা, দীক্ষা এটির একটা এক্সট্রিম পর্যায়ে তারা থাকবেন। ফলে এখানে কোনো ভালো কিছু হবে না, বরং মন্দ কিছু হবে। এই কারণে হবে যে দুইজনের যে চরিত্র, দুইজনের শিক্ষা, দুইজনের দীক্ষা, দুইজনের ক্ষমতা, এর যে বলয়, এটা একেবারে সম্পূর্ণ বিপরীতমুখী। যেমন ধরুন, তারেক রহমান সাহেবের ক্ষমতার উৎসটা কি? সেই ক্ষমতার উৎসটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত বুঝতে পারেননি, আন্দাজ করতে পারেননি, ওজন করতে পারেননি। একটি রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দলের ক্ষমতা, জনসমর্থন এবং জনপ্রিয়তা, এটার পরিণতিতে একজন নেতার হাতে কী কী ক্ষমতা থাকে, যেটি তারেক রহমানের হাতে আছে, সেটা একজন অনির্বাচিত ব্যক্তি, অরাজনৈতিক ব্যক্তি কখনো আন্দাজ করতে পারেন না। এগুলো এক। অন্যদিকে তারেক রহমান সাহেব এখনও হয়তো বুঝে উঠতে পারছেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন, আমেরিকার কোন শক্তির প্রতিভূ হয়ে হঠাৎ করে বাংলাদেশের উপর এভাবে চেপে বসলেন এবং সমস্ত রাজনীতির, মানে যাকে বলা হয়, কলকাঠি তার হাতে চলে এলো। এই এখন পর্যন্ত বুঝতে পারছে না যে এই গত 10 মাস ধরে এত প্রতিকূল অবস্থার মধ্যে কী করে ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে আছেন। ফলে এই দুজনের যে শক্তি, তারেক রহমানের শক্তি বাংলাদেশের ভিতরে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের শক্তি বাংলাদেশের বাইরে। এই বিপরীতমুখী দুটো শক্তির যে উৎস, এটি একে অপরকে বুঝতে না পারার কারণে তারা যখন মুখোমুখি হবেন, কেউ কাউকে বুঝাতে পারবেন না। 2 নম্বর হলে তাদের বয়সের একটা বিরাট ফারাক রয়েছে। অলমোস্ট ধরুন প্রায় 30 বছর বা 27-28 বছর বয়সের একটা পার্থক্য। এই পার্থক্যের কারণে তাদের চিন্তা চেতনার মধ্যে, যাকে বলা হয়, ভিন্নতা থাকবে। এরপরে দুজনই যার যার আপন ভুবনে এক নায়ক। তারেক রহমান সাহেব তার দল পরিচালনা করেন নিজস্ব ইচ্ছায়, কারোর সাথে পরামর্শ, ডাজ নট ম্যাটার। তিনি তার মতো করে একেবারে, যাকে বলা হয়, বুলেট আকারে সিদ্ধান্ত নেন, এটা হবে, এটা হবে না, এই কমিটি বাদ, এই কমিটি হবে, কাল হবে না, পরশু হবে, এখন নির্বাহী কমিটির বৈঠক হবে, এখন এক্সিকিউটিভ কমিটির বৈঠক হবে, এখন হবে না। মানে ওনার সিদ্ধান্তটাই একেবারে চূড়ান্ত। নেপোলিয়ন বোনাপার্ট যেভাবে ফ্রান্সে চালাতেন, ঠিক উনি ওইভাবে তার দলটি চালাচ্ছেন। আবার একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই একই প্রক্রিয়াতে তিনি তার প্রতিষ্ঠান চালিয়েছেন, এবং এখন যে সরকার, তার যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা তিনি কারোর সঙ্গে শেয়ার করছেন না, কারোর সঙ্গে আলোচনা করছেন না। তার যেভাবে মনে হচ্ছে সেভাবে নিয়োগ দিচ্ছেন, যেভাবে মনে হচ্ছে সেভাবে বদলি করছেন, এবং যেভাবে তিনি তার যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাচ্ছেন, ঠিক ওইভাবেই হচ্ছে। ফলে দুটো শক্তিশালী লোহা বা পদার্থ যখন পরস্পরের সাথে একত্র হয়, সেখানে সংঘর্ষ হয়, সেখানে জোড়া লাগে না। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যারেক্টারিস্টিক্স এবং জনাব তারেক রহমান সাহেবের যে ক্যারেক্টারিস্টিক্স, এটি হিতে বিপরীত হয়ে যাবে। 3 নম্বর হলো, এই দুইজন ব্যক্তির, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান সাহেব, এই দুইজন ব্যক্তির জীবনে নেগোসিয়েশনের মাধ্যমে কিছু অর্জন করার কোনো ইতিহাস নেই। তারা যেখানে নেগোসিয়েশন করতে গেছেন, সেখানেই হিতে বিপরীত হয়েছে। তারেক রহমান সাহেব যেমন এরশাদ সাহেবের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিলেন, হয়নি। জামাতের সাথে চেষ্টা করেছিলেন, হয়নি। অনেকের সাথে তিনি নেগোসিয়েশন করার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত সেটা টিকে থাকেনি। এবং তার কাছে যারা যায় বা গেছে, স্বার্থের জন্য যায়, কিন্তু স্বার্থ শেষ হলে অনেকে তাকে ছেড়ে চলে আসে, বা তিনিও অনেকে বাদ দিয়ে দেন। কিন্তু রাজনীতির যে আর্ট অফ নেগোসিয়েশন, এটি জনাব তারেক রহমান সাহেবের জীবনে কখনো ঘটেনি। একই অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও সারা জীবন চেষ্টা করে কারোর সঙ্গে নেগোসিয়েশন করতে পারেননি। তার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, তার গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারী, তারপরে শেখ হাসিনা থেকে শুরু করে আরও অনেকের সঙ্গে, যাদের সঙ্গে তার বিরোধ চূড়ান্ত পর্যায়ে ছিল, তিনি শত চেষ্টা করেও কারোর সঙ্গে নেগোসিয়েশন করতে পারেননি। নেগোসিয়েশন করার জন্য যে ছাড় দিতে হয়, তারপরে শেষে উদার হতে হয়, মাথা নোয়াতে হয়, এরকম অনেক কিছু গুণাবলী থাকা দরকার, যে গুণাবলী এই দুজনের কারোর মধ্যে আমরা তাদের অতীত কর্মকাণ্ডের মধ্যে দেখিনি। ফলে লন্ডনের মাটিতে এই দুই ব্যক্তি যখন মুখোমুখি হবেন, সেখানে ভালো কিছু আসবে আমি আশা করি না। বরং যেটা মনে হচ্ছে যে তাদের ব্যক্তিত্ব, শিক্ষা, দীক্ষা, চরিত্র, এটার একটা চূড়ান্ত, যাকে বলা হয়, পারফরম্যান্স দেখানোর জন্য, একে অপরের প্রতি প্রভাব বিস্তার করার জন্য, তারা উভয় চেষ্টা করবেন। আর সেই চেষ্টা করতে গিয়ে এখন যতটুকু সম্পর্ক আছে সরকারের সঙ্গে,
বিএনপির সেটি আরও ঝুঁকিতে পড়বে বলে আমি মনে করছি। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।